আমি অনেক ইঞ্জিনিয়ার আছে, একটা বিল্ডিং তৈরি হলো। ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের সম্পর্কে একটা ভুল ধারণা আছে তাদের, আমি জানি না কতটুকু সত্য, যে খুব মোটা মোটা রড লাগায়, রিস্ক নিতে চায় না, এবং পিলার লাগায়। ধরুন এখান থেকে এখানে যদি পিলার লাগাবে বা এটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তো আমার সমস্যা। কিন্তু আমি অনেক যারা প্রকৌশলী আছেন ওনাদের সাথে কথা বলেছিলাম বাইরে, বলে আমি বুঝি না যে ওনারা এখনো ওই টেকনোলজিতে কেন আসেন। ইচ্ছে করলে ওই বিল্ডিং বা যে কোনো ব্রিজ সেটাকে দূরত্ব রেখেও তার পয়সাও কম থাকবে, আবার তাদের যে সায়েন্স আছে, তার যে কম্প্রেসিভ স্ট্রেংথ, সেটাকে ইচ্ছা করলে অনেক দূরে রেখেও সেটাকে যদি তার যে ডায়া সেটা যদি বাড়ানো যায় তাহলে গ্যাপটাও হবে। কিন্তু আমরা এই একটু পরে বাদ হলে যাই না, এটা আপনাদের এই যে টেকনোলজি, রিসেন্ট যে টেকনোলজি, সেগুলো যদি আপনারা আগামী দিন আপনারা, আমি বারবার, আমি অনেক সময় আসে ফাইল আমি সাইন করি যে না, ওনাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইঞ্জিনিয়ারও হয়ে গেলেন বা ডাক্তারও হয়ে গেলেন, আমরা ভাবি কি সব আমি সব জানতাম, জানার শেষ নেই, অন্তহীন। কাজে সেই জায়গার মধ্যে বারবার যদি ট্রেনিং দেওয়া যায়, আমি সবসময় ফাইলে সই করি যে না, আমাদেরকে পাঠান, গিয়ে দেখে আসুক, এবং ইনোভেটিভ যে আইডিয়া সেগুলো কিন্তু থাকা দরকার। ইনোভেশন এবং ইমপ্লিমেন্টেশন, আপনার ইনোভেট, ড্রিম এবং ইমপ্লিমেন্টেশন, তার মাঝখানে হচ্ছে আপনার জ্ঞান বৃদ্ধি, অর্থাৎ আপনার যে ট্রেনিং, যে দক্ষতা উন্নয়ন, তার জন্য আপনাদের আমার মনে হয় আপনারা চাইতে পারেন আমাদের কাছে, আমরা নিশ্চয়ই সেগুলো দেবো। এবং আমি পারবার ফিডব্যাকও আমি চাই যে কি আপনারা শিখে আসেন সেখানে। আজকে জল জীবন মিশনই হোক, পিএম সূর্যগড়ই হোক, ন্যাশনাল হাইড্রোলজি মিশন হোক, প্রসাদ প্রকল্প হোক, সড়ক নির্মাণ, এবং এখানে মাননীয় আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু বলেছেন যে সুউচ্চ বাড়ি নির্মাণ, রাস্তাঘাট, সেতু নির্মাণ, এসব কিন্তু কাজগুলি যদি করতে হয় নিরলস ভাবে করতে হবে। সেদিন আমার খুব ভালো লাগলো, দেখুন কত খারাপ লাগে একটা, যে ডোনার মিনিস্টার সাহেব এখানে এসেছিলেন, আসার পরে উনি যেভাবে ম্যাপ নিয়ে এসছেন, একদম গ্রাফ করে করে যে এই টাইমের মধ্যে এতটুকু এত পার্সেন্টেজ কাজ হওয়ার কথা, তো কেন হলো না, এত দিনের মধ্যে এই কাজটা করার কথা হয়েছিল। আমি দেখছিলাম ওনাকে, এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন, উনি আসবেন বলে ওই দিন রাত্রে রাত্রে সমস্ত পাইলিং গুলো সব উপরে উঠে এসছে। ভাবুন, এটা কি মন্ত্রীর কাজ, কিন্তু তার মধ্যে সেই নলেজ ছিল বলে আমি আপনার খবর নিলাম বলে প্রতি সপ্তাহে আমাকে আপনারা পাঠাবেন যে কি কতটুকু কাজ হলো। এটার দায়িত্ব নিয়ে যার যার দায়িত্ব, ওটা যদি যেইভাবেই চলছে, সময় তো কম, সবার কাছে সময়, আপনার কাছেও চাকরি যে সময়সীমা কম, তো এমন একটা কাজ করে যাবেন যে কাজে সারা জীবন আপনাকে মনে রাখবে। এই এমন ইঞ্জিনিয়ারের সময় এই কাজটা হয়েছিল, একটা ইনস্টিটিউশন, আপনার অ্যাম্বাসেডর অফ ইউর মানে প্রফেশন, এবং আপনাদের দেখে নিউ জেনারেশন যারা আসবে ওনারাও কিন্তু অনেক বেশি শিখবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে খালি অফিসের মধ্যেই কিন্তু কাজটা হয়। আমাদের এখানে সিজনই হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বাদ দিন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস, 4 মাস খালি কাজ করা যায়। বাকি খালি ওয়ার্ক করুন আপনারা, এই যে কাগজপত্রের কাজগুলো বাকি দিন করুন, কারণ ত্রিপুরাতে এখানে রেনি এরিয়া এখানে। কাজে আমরা দেখি যে ওই সময় এখানে সেক্রেটারির মধ্যে আছেন, এইগুলো নিয়ে আমরা প্রায় চর্চা করি, বলি ঠিকই, কিন্তু ইমপ্লিমেন্টেশন যাতে হয়, এটা একমাত্র আপনারা যদি সবাই মিলে কাজ করেন। ফ্যামিলি আছে, সবার ঘরে কাজ আছে, আমি জানি, বাজারেও যেতে হবে, ফ্যামিলিও দেখতে হবে, কিন্তু তার বাইরেও যে কারণে আজকে ফ্যামিলি আপনি দেখছেন, সেই জায়গায় আপনারা যখন যাবেন একটু ভাববেন যে আমি 100% সেখানে দিয়ে আসবো। টেবিলে যে কাজ সেটা তো থাকবেই। অনেক সময় প্রথম প্রথম আমি শুরু করেছিলাম, অনেক সময় যাই অনেক ডিপার্টমেন্টে, যাওয়ার পরে যখন জিজ্ঞেস করি কোথায় এই টেবিলের ইঞ্জিনিয়ার সাহেব কোথায়, ফিল্ডে গেছেন, বাস এই তো ফিল্ডে এখন কোথায় খুঁজে পাবো, ফিল্ডে তো খুঁজে পাই না, খালি ফিল্ডে যান। তো এটা কিন্তু এটা কিন্তু একটা মানে গ্যাপ আমার মনে হয়। গেলে ভালো, ফিল্ডে গেলে, কিন্তু কে যাবে ফিল্ডে, আবার উনি গেছেন কিনা। ফিল্ডে যাওয়ার সত্যি সত্যি যেতে হয়তো নিশ্চয়ই যাবে। এখানে আজকে
আমরা বারবার যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নিউ ইন্ডিয়া আমাদের করতে হবে। নিউ ইন্ডিয়াকে আলাদা, নিউ স্টেট যদি হয়, নিউ ত্রিপুরা যদি হয়, তবেই তো নিউ ইন্ডিয়া হবে। তো সেই জায়গায় আপনাদের উপর আমাদের অনেক ভরসা, এবং আপনাদের উপর ভিত্তি করে যে আমরা যে কাজ আমরা নিচ্ছি, এক এক সময় প্ল্যানিং করছি। আপনারা যে করছেন না আমি সেটা বলছি না, আপনারা করেন, এর জন্য আপনাদেরকে সাধুবাদ দেব। কিন্তু মানে যত বেশি আরো ইনফরমেন্ট হবেন, আমাদের কাছে কিন্তু সব খবর তো চলেই আসে, কে ভালো কাজ কে ভালো কাজ না। তো সেই জিনিসটা আপনারা করবেন। অ্যান্ড ইউ আর দ্য আর্কিটেক্টস অফ দ্য নেশন অ্যান্ড আর্কিটেক্টস অফ দ্য ফিউচার, এবং ইউ আর প্রবলেম সলভার। ইঞ্জিনিয়াররা যে কোনো প্রবলেম, কিন্তু সব জায়গায় কোথাও অনেক জায়গায় আছে মানে মাটি একদম অনুর্বর, মানে অনুর্বর মানে এখানে এটাকে ওয়েট মাঠ বলে, তাই তো, ওয়েট মাঠ। তো সেখানে পাইলিং করতে হবে কিনা, গেলে আবার কোন জায়গায় যাবে, অনেক জায়গায় যাওয়ার পর দেখা যায় মাটি ধসে যায় নিচে। তো ইউ আর দ্য প্রবলেম সলভার। আর আপনাদের যে এত লম্বা আপনাদের ইঞ্জিনিয়ারদের কাজ করার যে ওয়াইড রেঞ্জ, একটা যে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে, আপনাদের বায়োমেডিকেল থেকে শুরু করে এখন আপনারা স্পেস এক্সপ্লোরেশন পর্যন্ত আপনারা পৌঁছে গেছেন। শুধু তাই নয়, আপনারা এত সব কাজ ইঞ্জিনিয়াররা করেন যে ইউ ক্যান শেপ দ্য পিপল, শেপ দ্য কান্ট্রি, ইউ ক্যান শেপ দ্য স্টেট টু। কাজে এই জায়গার মধ্যে আপনাদের উপর ডিপেন্ড করে আজকে অনেক লোক যায় কোথায়, দুবাই যায়। দুবাই গিয়ে যখন দেখে এত সুন্দর সুন্দর সুউচ্চ বিল্ডিং, আর দেখে বলে দুবাই গেছিলাম, খুব দারুণ। আমাদের ইঞ্জিনিয়ার, আপনাদের মতো আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারও আছে ওখানে বসে, অন্য দেশে গিয়ে বানাচ্ছেন, অথচ আমাদের এখানে বানাতে গেলে সমস্যা। আজকে এখানে একটু আগে আমার পূর্ব বক্তা বলছিলেন যে পেন্ডুলাম মুভমেন্টে একটা বিল্ডিং হচ্ছে, আপনারা সবাই জানেন অলরেডি। পেন্ডুলাম মুভমেন্ট মানে প্রায় 8.5 রিক্টার স্কেলে তার উইথস্ট্যান্ড করার ক্ষমতা, G+B+14। এই যে বিল্ডিং হচ্ছে, তো এটা তো আমি যা শুনলাম ক্যালিফোর্নিয়ার একটা টেকনোলজি নিয়ে সেটা করবে। আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। আমার মনে আছে, আমি একটা মানে সেকেন্ড ইয়ারের পরে একটা ছেলে, এখন সে বিরাট বড় একজন সার্জন। সে বলছে যে আমি নীলরতন সরকার মেডিকেল কলেজে কলকাতায়, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম ওখানে গিয়ে বসে থাকতাম ইমার্জেন্সিতে। যখন দেখলাম ইমার্জেন্সির পেশেন্ট আসতো, তখন ওই যারা বসরা আছে আমি বলতাম আমি ওকে একটা ইন্ট্রাভেনাস যে লাইন সেটা আমি করে দিই। সে তখন থেকে ইন্ট্রাভেনাস লাইন করতো। হঠাৎ ইনটিউবেশন লাগবে পেশেন্টকে, তো যখন সেকেন্ড ইয়ারে পড়ে সেই কাজটা কারণ বলে করে নে। তো এই যে আজকে এত বড় সার্জন সে হয়েছে, তো এই ধরনের যে কাজ যখন হচ্ছে, আপনারা যদি কেউ যদি মনে করেন যে একটা নিউ জিনিস হচ্ছে, যাই গিয়ে দেখি যেখানে কিভাবে বানাচ্ছে, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা আইডিয়া হবে। আর আপনার বাইরে যাওয়ার দরকার পড়ছে না। তো সেইগুলো আপনারা, আমি জাস্ট টিপস আপনাদের দিচ্ছি, আপনারা সবাই জানেন। আর এখানে যাওয়াতে জ্ঞান অর্জনে তো কোনো সমস্যা নেই, যে না এটা আমার কাজ নাই অন্যরাই করুক। এরকম সুন্দর সুন্দর কাজ হচ্ছে এখানে। এবং আজকে দেবে না আমাকে অ্যাসোসিয়েট থেকে এসিস্ট্যান্ট প্রফেসর থেকে আমার হাইকোর্টে যেতে হয়েছে। এইগুলো আমি আমার মতো করে আমি ফাইট করেছি। এখন এই সরকারের আমলে আপনারা দেখেছেন এই ধরনের একটা চাঁদা সংস্কৃতি গেল। আমরা এই ব্যক্তি বিশেষ, তারও তো একটা চিন্তা ভাবনা থাকবে যে মুখ লোক আমার সাথে যেহেতু ঠিকভাবে কথা বলে না, তাহলে ওকে আমরা ট্রান্সফারটা বা কোথাও কিছু দিতে গেলে কাজের বিনিময়ে কিন্তু তাকে সিলেক্ট করি যে এই লোকটা কাজের কিনা। সমস্ত ডিপার্টমেন্টে কাজের, বাস কাজের কোনো ধর্ম হয় না, কাজের কোন রকম পার্টি হয় না, এবং এটাই আসল উচিত। এবং এটা একমাত্র ত্রিপুরা, পশ্চিমবাংলা, আর আমি জানি না কেরালার মধ্যে হয় কিনা, বাকি কোথাও কিন্তু এরকম হয় না। অনলি অন দ্য বেসিস অফ ওয়ার্ক, এবং এটাই হওয়াটা বাঞ্ছনীয়। আর অন্য অনেক বিষয় থাকতে পারে, সেটা পরের জিনিস। কোথাও দেখা গেল যে কিছু মানে করাপশনের সাথে জড়িত বা এরকম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো থাকে, এগুলো একটা আলাদা জিনিস। কিন্তু এই ধরনের সংগঠন করলে আগামী দিন আমরা
অনেকের উপর বিশ্বাসটা কিন্তু অনেক বিশাল। অনেকে যেমন আসে বলে হচ্ছে এই মুখকে যদি এখানে নিয়ে আসা যায় খুব ভালো হয়, বা কারো পরিচিতিতে আসে, যখন জিজ্ঞেস করা হলো বলে আরে এত অলস, একে আমরা লাভ হবে না। তো অলস লোক দিয়ে তো এখানে কিন্তু একটা দেখা গেলাম লাভটা কি। কিন্তু আবার অনেক সময় দেখা যায় না, এই লোকটা শারীরিকভাবে অসুস্থ, কাজে তাকে এই মুহূর্তে ওই জায়গায় দেওয়াটা আবার তার বাড়ির পাশে আগরতলায় বাইরে, এটা আরেকটা জিনিস। কিন্তু সংগঠন করতে গেলে কাজ যারা ভালো করবে তারাই আমাদের কাছে, এই সরকারের কাছে, এই যে আমরা বলছি না একটা পরিবর্তন, সমাজ পরিবর্তন, এটাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে আমাদের পড়ে। আমরা চাই এরকম একটা, মানে সব ডিপার্টমেন্টে এরকম খুব কম আপনারা দেখবেন ট্রান্সফারের একটা বিরাট লিস্ট আগে বের হতো। আর এই লিস্ট কোথায় তৈরি হতো আপনারা সবাই জানেন, কোন জায়গায় তৈরি হতো, সেখান থেকে বের হতো। সেখানে আবার একজনকে মন্ত্রী, তো মন্ত্রীর জায়গায় আছে, মন্ত্রীর খুব বেশি একটা তার অবস্থান নয়, তার মাঝখানে আরেকজনকে ঢুকিয়ে দিল, সেই সব আবার। এদের সিস্টেমগুলো কিন্তু দারুণ, ওদের সিস্টেম অনেকটা দারুণ। তো তার মাধ্যমে আবার তার সাব ডিভিশন আছে, আবার এক এক জায়গায় মধ্যে এক এক, তো সেই সেই তাদের থেকে এইসব খবর নিয়ে এগুলো আমরা মেইন হচ্ছে এই কারণেই এতদিন ধরে ডেভেলপমেন্ট হয়নি। ডেভেলপমেন্টের চাপ যদি আপনার না থাকে, আর আপনি যদি মনে করেন যে সংগঠনের সাথে যুক্তে আপনার কাজ না করলেও চলবে, তাহলে কোনোদিন ডেভেলপ হবে না। আপনারা নিশ্চয়ই মাত্র 1 বছরের মধ্যে, একটা বছর আর বাকি আমরা প্রায় 8 বছর হলো, 1 বছরে প্রায় 1300 কোটি টাকা যে ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন আমি এর মধ্যে আমি করেছি। খালি আমাদের ডিপার্টমেন্টে, আপনার অন্য ডিপার্টমেন্ট তো বাদই দিই, প্রতিদিন, গতকালকে আমি উদয়পুরে গেছি, সেখানেও প্রায় 80 কোটি টাকার উপরে সেখানেও প্রজেক্ট আমরা সেখানে উদ্বোধন ফাউন্ডেশন লে করেছি। এবং ইঞ্জিনিয়ারদের উপর ভিত্তি করেই কিন্তু এই কাজগুলো হয়। আপনারা এখানে আছেন এবং সেই কারণেই কিন্তু আজকে, আর ইঞ্জিনিয়ারিং এর তো এখন বিজ্ঞানের সাথে আপনারা যুক্ত সবাই, এবং সবকটাই যে প্রযুক্তির উপর ডিপেন্ড করে, আগের মতো করলে চলবে না। এখন যে ইঞ্জিনিয়ারদের এমন সব লোক যারা আছেন, যাদের জন্মদিন আপনারা পালন করেন, তাদের কেন করেন এইসব লোকদের, কি জীবনে কত কষ্ট করেছে, তবে ওই জায়গার মধ্যে গিয়ে উনি আজকে তাকে স্মরণ করে সবাই। আজকে স্মার্টফোন হোক, আজকে ল্যাপটপই হোক, আজকে আপনার ট্যাবলেটই হোক, সব থেকে ইঞ্জিনিয়ার। এখানে এই যে কথা বলছি ইঞ্জিনিয়ারিং, এখানে যারা আজকে ক্যামেরা সামনে ধরে আছে, ইঞ্জিনিয়ারিং ছাড়া কিছু হবে না। এই যে বিল্ডিং, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া, ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সব জায়গায়। কাজে আপনাদের একটা বিরাট, মানে আপনাদের উপর আমাদের একটা বিরাট মানে ভবিষ্যৎ এবং ফাউন্ডেশন। যত বেশি আপনারা আপডেট থাকবেন, আর এখন যেহেতু এআই চলে এসছে, এখন কিন্তু ডিজিটালও আর নাই, ডিজিটালের উপরে পেরিয়ে গেছে এখন এআই। এআই এর মাধ্যমে আপনারা নিজেদেরকে আরো বেশি আপডেট করবেন। খালি মানে বেতনের জন্য বসে রইলাম আর 10টা 5টা করলাম, সেই জায়গায় কিন্তু না, আরো বেশি। আমি আপনাদের প্লিজ খালি আমি মানে ইন্সপায়ার করার জন্য আমি কথাগুলো বলছি। যত বেশি আপনারা ইন্সপায়ার হবেন, যেখানে আমি যাই ইন্সপায়ার করার জন্য আমি সবাইকে বলি যে এটা কিন্তু দায়িত্ব। আমরা 12 জন মন্ত্রী আছে, খালি আমাদের 3জন এমপি আছে, এই কজনে মিলে ত্রিপুরাকে কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই মিলে না কাজ করবেন। অসম্ভব, কোনদিন সম্ভব হবে না। এবং আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট, ত্রিপুরার যে নিজস্ব সম্পদ। আজকাল আমি যা শুনলাম, এই বাঁশের থেকেও, এই বাঁশের যে ফাইবার, এই ফাইবার থেকেও অনেক কিছু হচ্ছে। আজকে এই বাঁশের থেকে ইথানল তৈরি হচ্ছে। তো এগুলোর মধ্যে আমি কেন ঢুকবো না? কোনো আইডিয়া আছে কিনা? আমার রাবারের উপর ভিত্তি করে আমি অনেক কিছু করতে পারি। ইলাস্টিক তৈরি হচ্ছে এখানে, আমাদের গ্লাভস তৈরি হচ্ছে, মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হচ্ছে। আগরের উপর ভিত্তি করে কিছু করা যায় কিনা? কারণ এই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু আমার যে প্রফেশনের সাথে আমি বরাবরই যুক্ত ছিলাম এই ওয়ান থেকে। তখন যে লাল যে আমাদের সেক্রেটারি ছিল, তো সেখানে আমার মনে আছে যখন আমি গেলাম, কয়েকবারই আমাদের অ্যাসোসিয়েশনের কাছে যেতে হতো। যাওয়ার পর তো আমাদের
যা ডিমান্ড বা ইত্যাদি বলে যা হয় আর কি বলে আসুন। একদিন ওনার যে পিএস আছেন উনি খবর দিলেন আমাকে, ওকে স্বাস্থ্যমন্ত্রী দেখা করতে চান। আমি গেলাম, আমার সাথে আমার সভাপতিও গেলেন। আমরা দুজনেই ঢুকবো, এমন সময় সভাপতিকে বললেন যে আপনি বাইরে থাকুন, শুধু ওনার সাথে কথা বলতে। আমি গেলাম ভিতরে, যাওয়ার পরে আমাকে বললেন আপনি এইসব ছোটখাটো সংগঠন কেন করেন? আমি তো অবাক হয়ে গেলাম, একজন স্বাস্থ্যমন্ত্রী কিভাবে এই কথা বলছেন। আপনি বড় সংগঠন করুন, আপনাকে সর্বতোভাবে আমরা সাহায্য করব। আমি বললাম সেক্রেটারিয়েটের মধ্যে এটা কোন ধরনের কথা? এই যে লালীকরণের যে একটা অবস্থা, আমি তো প্রথমে একটু হকচকিয়ে গেলাম। আমি বললাম আমি তো একটা আদর্শ নিয়ে থাকি। আদর্শ কোনটা? যে আমি সাধারণ মানুষ, আর ওনাদের যে আহ্বান যে অসাধারণ হতে হবে, অসাধারণ মানে উনাদের লোক হলে অসাধারণ হবে। তাই বললাম আমি তো আমার একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিতে আমি থাকতে চাই। উনি এসে টেবিলের ওই পাশ থেকে এসে আমার সাথে হাত মিলালো, বুঝলো যে কাজ হবে না, বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এই কথা কোনো না। আমি বললাম এত এর জন্য সকালবেলা 8টার সময় ডাকলেন। এবং আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমাকে সভাপতি আমার যে অ্যাসোসিয়েশন উনি জিজ্ঞেস করলেন যে কি বললেন। আমি বললাম আরে এরকম বলছেন উনি। তো বললেন আরে তুমি বললে না কেন যে আমি আপনার সাথেই আছি? আমি বললাম এটা তো আমি বলবো না, আমি তো এটা বলবো না। পরবর্তী সময়ে যখন ওনাদের সরকার চলে গেল, ওনারা তো আবার যে ছোট ছোট থলি নিয়ে কিন্তু বাইরে টাইরে কোনো প্রোগ্রাম থাকবে না। তো এয়ারপোর্টে যখন দাঁড়ালাম, ওই যখন ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটির জায়গায় দাঁড়াচ্ছেন, তো ওই ভদ্রলোক, ওনাদের তো সরকার নেই, সামনে দাঁড়িয়ে আছেন লাইনে, আর ওর পিছনে সভাপতি, আর ঠিক আমি এক পেছনে। তো আমার যে সভাপতি ওনাকে বললেন গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে উনি আমাকে দেখলেন, দেখে একদম আরে আপনি হাত মিলাল। বললাম তো আমার ওই সব জিনিসগুলো সব হয়েছে, আপনাদের যে দাবিগুলো। আমি বললাম হ্যাঁ কিছুটা তো হয়েছে। তো জাস্ট গেল। তো পরবর্তী সময়ে আমি আমার সভাপতিকে আমি বললাম দেখুন সেদিন যদি আমি বলতাম যে আপনার সাথে আমি আছি, তাহলে কিন্তু আজকের ওনার যে রেসপন্স, সেই রেসপন্সটা কিন্তু থাকতো না। একটা সংগঠন চালাতে গেলেও রাজনীতি যারা করবে রাজনীতি করবে, সেখানে গিয়ে সংগঠনের যে একটা এই ধরনের একটা কালচার ত্রিপুরাতে এত বছর ধরে চলে এসছে। সরকার ভালো কাজ করছে কিনা, এই সরকার যদি ভালো কাজ করে থাকে ব্যক্তি বিশেষের উপর, কারণ এখানেও কিন্তু সমস্যা, কোনো ব্যক্তি কিন্তু আবার তার কিন্তু আবার অন্যরকম তার নিজস্ব আবার একটা গ্রুপ করার একটা চেষ্টা করে। সার্বিক সবার উন্নয়নের জন্য যখন কোনো সংগঠন হয়, তখন ওই ব্যক্তিকে যখন সবাই নির্বাচিত করে তার উপর বিশ্বাস, কিন্তু সে কি বলবে ট্রান্সফার করে দেব। আর আরেকটা তো উপায়, ইলেকশন আসছে, চাঁদা কিন্তু দিতে হবে। আপনাদের থেকে তো চাঁদা দেয় না এখন, দরকার পড়ে চাঁদা বাবু, এখন তো চাঁদা সংস্কৃতি নেই। এইগুলো ছিল আগে, আমি নিজের চোখে দেখতাম, কোনো বিকল্প নেই। এবং এটা একটা বিরাট আমাদের জন্য, আমরা জানি যে আমাদের মানে 4টা গ্রুপ আছে ব্লাডে, কিন্তু 4টা গ্রুপের মধ্যে আসলে 8টা গ্রুপ। কারণ যদি আরএইচ নেগেটিভ নেন তাহলে 4টে মানে আমি, এবং আরএইচ নেগেটিভের মধ্যে 15% পপুলেশন। আমি যখনই যারা রক্ত করে আমি জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি, তখন যখন নেগেটিভ বলে আমি বললাম যাক 15% একজনকে পাওয়া হবে। এবং এই যে নেগেটিভ ব্লাডকে নিয়ে কিন্তু আমাদের ব্লাড ব্যাংকের মধ্যে, যাতে আমাদের যে 14টা ব্লাড ব্যাংক আছে এর মধ্যে 12টা কিন্তু আমাদের সরকারি, আর 2টো হচ্ছে আমাদের বেসরকারি। এবং আমাদের এই ব্লাড ব্যাংকের ভিতরে আমি একজন সার্জন, আমি যখনই দেখবো কোনো এনিমিক পেশেন্ট, কোনো তার অপারেশন করতে হবে বা দুর্ঘটনাজনিত কোনো কারণে তার ব্লাড অনেকটা বেরিয়ে গেছে, তাকে সেখানে ব্লাড দিতে হবে, এর জন্য ব্লাড ব্যাংকে আমাদের ব্লাডের খুব প্রয়োজন। এবং ব্লাড কিন্তু আপনি আজকে যদি 2000 ব্লাড আপনি আজকে কালেক্ট করলেন, সেটা রাখাও যাবে না, নির্দিষ্ট সময় সেই ব্লাডটা নষ্ট হয়ে যাবে। এই যে ব্যালেন্স রাখতে হয় যে আমার পাইপ লাইনে কত আসছে,
আবার কতটুকু যাচ্ছে, এর জন্য আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ রয়েছে, তারা মেনটেন করে। তো এই যে একটা মহতি কাজ, এর থেকে বড় কাজ, আপনি বস্ত্র দান করুন, আপনি বিদ্যা দান করুন, আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু রক্তের দানের মতো কিছু হয় না। আর উপরওয়ালাও কিন্তু বলে দিয়েছে যে রক্ত দিয়ে আমরা যে মানুষের পরে, সেটা কিন্তু একমাত্র রক্তের মাধ্যমে বোঝায়। এবং এত বড় কাজ আপনারা করছেন, ত্রিপুরাতে রক্তদানের একটা রেনেসান্স কিন্তু তৈরি হয়েছে। আমি জানি না ভারতবর্ষের অন্য স্টেটে যে পার্সেন্টেজ ওয়াইজ আমরা রক্ত এখানে সবসময় আমরা মজুত রাখি, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আছে। এখন বিয়ে শাদী এবং কারোর অন্নপ্রাশন, সেখানেও কিন্তু মৃত্যুবার্ষিকী, সেখানেও কিন্তু রক্তদানের ব্যবস্থা রাখে। এটা খুবই ভালো উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আপনাদের দেখে অন্যান্য সংগঠনগুলো উদ্বুদ্ধ হবে এবং এই হচ্ছে মেইন টার্গেট। এবং এই কাজগুলো নিশ্চয়ই আপনারা করবেন। আজকে একটা ছুটির দিন, সেকেন্ড স্যাটারডে, আপনারা ঠিক দিনই বেঁধে নিয়েছেন এবং আমি আশা করি যে এই রক্তদানের মাধ্যমে আপনাদের যে আজকের এই অনুষ্ঠান, এটা সার্থক হোক এবং আগামী দিন আপনারা আরো ভালো ভালো কাজ করবেন। যেখানে খিলান সেতু, চেনাব রেল সেতু আমাদের ইঞ্জিনিয়াররা বানিয়েছে, ভারতকে বদলে দিয়েছে। এখন বোম্বাইয়ের যে বান্দ্রা ওয়ারলি সমুদ্র সংযোগ, আমরা নিজেরা আগে যেতাম দেখতাম, আজকে সেখানে কেবল স্টেট ব্রিজ নির্মাণ হয়েছে। সেটা ইউপিআই সিস্টেম, ভাবুন আপনারা, কে তৈরি করেছে? ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার। এবং সেখানে প্রতি মাসে 9 বিলিয়নের উপর ইউপিআই সিস্টেমে এখন কাজ করছে মানুষ। আপনার তো এর জন্য গর্ববোধ করা উচিত। আমাদের রাজ্যে কোনো অংশেই আমাদের ইঞ্জিনিয়াররা কম নয়। আমাদের রাজ্যের বহু লোক আছে যারা বাইরে আছে, তারা প্ল্যাটফর্ম পেয়েছে, কিন্তু এতদিন প্ল্যাটফর্ম পাইনি। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমরা এই যে সবসময় বলি বাইরের যে ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে আছে, প্রবাসী ত্রিপুরা করে একটা এখানে আমরা সামিট করেছিলাম, ভেবেছিলাম 75 জন, সেখানে 85 ঢুকেছে। এবং আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় পৃথিবী, তারা এখানে সাইন্টিস্ট, কেউ ভালো ইঞ্জিনিয়ার। আগামী দিন এই যে প্ল্যাটফর্ম আমরা দিলাম, ওরা ইনভেস্ট করতে চাইছে আমাদের ত্রিপুরাতে। এখন তাদের যে কলা কৌশল ইত্যাদি ত্রিপুরাতে করতে চাইছে, এবং আগামী দিন আমি নিশ্চিত যে 300 থেকে 350 ছেলে মেয়ে আসবে। আমরা চেষ্টা করছি। এখন তো আপনাদের এই সেই প্ল্যাটফর্মটা আমরা দিয়েছি। আজকে এখানে আমি কয়েকটা কথা আমার বলা প্রয়োজন, যে আমরা যে নতুন যে ডাটা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। এখন কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং ওই জায়গায় লিমিটেশন নেই যে খালি সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখন কোথায় চলে গেছে। এখন তো সেই জায়গায় আজকে 64 কোটি টাকা পেয়ে আমরা নতুন ডাটা সেন্টার আমাদের স্টেট গভর্নমেন্ট আমরা নিজেরা করেছি। এবং আগরতলাতে কিছুদিন আগে আমি সেখানে ডাটা সেন্টার একটা ওই ভারতীয় এয়ারটেলের সাথে আমরা মৌ করেছি, আমি ভূমি পূজন সেখানে করেছি। এবং নর্থ ইস্ট না, শুধু ইস্টার্ন ইউনিয়ন করুন পুরনো এই ড্রাগস এবং এই যে 13,000 কোটি টাকার যে আপনারা আমাদের উপর লোন রেখে গেছেন, এগুলো তো সব যত বেসরকারিগুলো আছে, সব কেস ফেস ইত্যাদি সব তো আমাদের জন্য রেখে গেছে। ভালো জিনিস তো আপনারা রাখেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যেখানে এইচআইভির মতো অবস্থা দাঁড়াচ্ছে, এইচআইভি এগুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা যদি বলে তাহলে আমাদেরও সুবিধা হয় যে একটা মানে গণ আন্দোলন শুরু হয়েছে সমস্ত জায়গা থেকে, যে আমরা কোনো অবস্থায় মানবো না। কেন হবে সেরকম? আপনাদের সাথে আছে এরকম তো, যে আমরা আপনাদের সাথে না। আপনার বাড়ি বেরিয়ে এখানে স্বচ্ছতার কথা দেখুন, আপনারা কেউ যদি আবর্জনা ফেলে আপনারা প্রতিবাদ করুন, বা সেই আবর্জনা নিয়ে ঠিক জায়গায় ফেলুন, পরের দিন দেখবেন সে ফেলবেন। যানজটের অর্ধেক কিন্তু যানজট কেন হবে? একটা স্পেসিফিক জায়গার মধ্যে যদি কেউ গাড়ি বা বাইক রাখে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনার সংগঠন থেকে আপনারা ডাকুন যে এরকম এগুলো আপনারা কেন করছো তোমরা এটা, এটা আপনারা করতে হবে সাধারণ মানুষের রাস্তায় কেন। তো এটা আপনাদের রাইট, কিন্তু সব মিলে আপনারা কাজ করুন। এগুলো আমাদের পক্ষে অনেক সুবিধা। এবং স্টুডেন্টদেরও আমি বলি, সবাই বেরিয়ে আসুন। পুলিশ দিয়ে আর কিছু এজেন্সি দিয়ে সব কাজ সম্ভব না। তো সবাইকে আমি আমার অত্যন্ত এখানে অনেক এই যে আপনাদের যে ভূয়সী আপনারা যে একটা সাহসিক পদক্ষেপ নিয়েছেন, যে আপনারা সম্মেলন করছেন, সমস্ত জেলা থেকে সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে এখানে আপনারা ডেকেছেন, আলোচনা হবে, কিন্তু তার পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতাটাকেও আপনারা পিছু পান হননি। আজকে রক্তদানও আপনারা করছেন, রক্তদান মহৎ।
মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী হয়তো বলবেন যে এই মানে এই যে রক্তদান এটা আমাদের উৎসবের মেজাজে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়। আর এবং এই রক্ত এটা কোনো জাতপাতের কোন রক্ত নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রক্ত কার শরীরে কোন জায়গায় প্রয়োজন হয় সেটা এই রক্তদাতা কোন যে আমার রক্ত কি কোন হিন্দু শরীরে গেল না, মুসলিম শরীরে গেল না, বৌদ্ধ শরীরে গেল, সেটা নয়। রক্তদান এটা একটা মহৎদান, এরকম মহৎদানে আমরা ব্রতী হয়েছে। তার জন্যই আমি আপনাদের এই যে শুধু সংগঠন, শুধু সরকারি চাকরি করে বেতন নেওয়া সেটা নয়, তার ঊর্ধ্বে উঠে এই সমাজের জন্য, এই সমাজ পরিবর্তনের জন্য আপনারা ব্রতী হয়েছে। আমি এই সংগঠনকে অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই মানসিকতার জন্য। তার পাশাপাশি আমাদের এই রাজ্যের ডেভেলপমেন্ট, রাইজিং স্টেট ত্রিপুরা। আমি পার্লামেন্টে থাকি, কিছুদিন আগেই আমাদের নির্মলা সীতারামনজি উনি বাজেট পেশ করেছেন। এই বাজেট পেশ করার সময় যে বাজেটে যখন মানে আমরা যদি স্টাডি করি, আমরা যদি এই বাজেটটা নিয়ে আলোচনা করি, কারণ দীর্ঘ পার্লামেন্টে, লোকসভায় এবং রাজ্যসভায় দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ আপনার সেখানে চর্চা হয়েছে এই বাজেট। মাননীয় মুখ্যমন্ত্রীও আগরতলাতে প্রেস কনফারেন্স করেছেন, এই বাজেটের প্রশংসা করেছেন। অর্থাৎ একটা রাইজিং স্টেট, আমি কেন এই কথাটা বলছি, রাইজিং স্টেট ত্রিপুরা। মোদীজি যেটা চিন্তা ভাবনা করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করেন, অ্যাক্টিভ পলিসি, অর্থাৎ এই উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানো, তার মধ্যে ত্রিপুরা রাজ্যকে আলাদাভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে অনুদান দিয়ে থাকেন। কিছু এই ফোকাসিংটা, এই যে ডেভেলপ করা, এটা কারা করবে, কারা নির্মাণ করবে? আপনারা যারা হলে বসে রয়েছে, সরকার পলিসি নেবে, মুখ্যমন্ত্রী পলিসি নির্ধারণ করবেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমার মনে হয় আপনাদের দ্বারাই এই রাজ্যের যে প্রকৃত উন্নয়ন সেটা সম্ভব হবে। আর তার জন্য আপনাদের নির্লস প্রয়াস আপনারা বিগত দিনে যেরকম করেছেন, আগামী দিনেও সেটা করে থাকবে। জিরো টলারেন্স নীতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আমিও সেটা চর্চা করছিলাম, যে কেন ত্রিপুরা রাজ্যে এত ডেভেলপ, এত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। তার মূল কারণ হচ্ছে আমাদের ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা। আজকে আমাদের সেক্রেটারি সাহেব ইউপি থেকে বিলং করে, কিছুক্ষণ আগে সেই কথাটা বলছিলেন যে ইউপিতে এত ডেভেলপ হচ্ছে যে আজকে ইউপিতে ডেভেলপ হওয়ার একটাই কারণ যে আমাদের সেখানে ল এন্ড অর্ডারকে মানে একটা মানে সুন্দরভাবে পরিচালনা করছে। শুনলাম ওনার মুখে যে ওইখানে একটা পোর্টাল চালু করেছে, ভূমি মাফিয়া পোর্টাল। খুব অদ্ভুত, আমাদেরও এটা করা দরকার। ভূমি মাফিয়া পোর্টাল মানে কেউ যদি জবরদস্তি জায়গা দখল করতে আসে, ওই পোর্টালে যখন এটা কেউ অ্যাপ্লিকেশন করবে, তখন মানে যারা এই ভূমি মাফিয়া তারা তাদের শাস্তি পাবে। কারণ ইউপিতে এখন যে গভর্নমেন্ট বুলডোজার বাবা, কিন্তু বুলডোজার নিয়ে সবসময় রেডি থাকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই রাজ্যের উন্নয়নের জন্য আমাদেরকে যেভাবে কাজ করে যাচ্ছেন, এবং এই সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হল ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা। আজকে অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আরে গাড়িয়ে গাড়িয়ে ফেন্সিডিল, গাড়িয়ে গাড়িয়ে গাঁজা এখানে ধরা হচ্ছে। এখন তো ধরা হচ্ছে জন্যই কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে। আগে তো কি হতো আমি সেটা বিশ্লেষণ করে লাভ নেই, কারণ এটা পলিটিক্যাল ভাষণ না, কিন্তু এখন তো ধরা পড়ছে। ধরা কেন পড়ছে? কারণ এই যে বললাম যে ল এন্ড অর্ডার, যে স্বাধীনভাবে কাজ করার, কারণ আগে তো কোনো কিছু ধরা পড়লেই আগে একটা টেলিফোন আসতো যে আগে পলিটিক্যাল পার্টি অফিসে আসো, তারপর সমস্ত সমস্যার সমাধান হবে। এখন আর সেটা হয় না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছেন যে জিরো টলারেন্স থেকে আমরা আমাদের এই আইনের শাসন ত্রিপুরাতে কায়েম রাখবো।